হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্টাডি কিপ টিউটোরিয়ালস। আমরা আজকে করে নেব প্রথম অধ্যায় অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অর্থাৎ কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবলের কোষে দেখি 1.1। যারা আমার আগের ক্লাসটি দেখোনি তারা অবশ্যই গিয়ে আগের ক্লাসটি দেখে আসবে এবং তাহলেই তাদের বুঝতে সুবিধা হবে। আমি লিঙ্কটি ডেসক্রিপশানে দিয়ে দেবো নিচে। তো আমি শুরু করছি আজকে কোষে দেখি অধ্যায় 1.1-এর বিশেষ কিছু অঙ্কগুলো। তো দেখে নেওয়া যাক প্রথমেই কোষে দেখি অধ্যায়ের 1-এর যে অঙ্কগুলো আছে সেগুলো আমি করছি না, কারণ ওগুলো তোমরা পারবে সবই। অবশ্যই তোমরা পার্ট 1 ক্লাসটি দেখে আসবে, তাহলেই বুঝতে পারবে। দ্বিতীয় যে অঙ্কগুলি আছে তার মধ্যে বলে দেওয়া আছে নিচের কোন সমীকরণের কোনটি ax² + bx + c = 0, যেখানে ax a b c বাস্তব সংখ্যা এবং a ≠ 0 আকারে লেখা যায় তা লিখি। তো সেটা একদম বেসিক যে আমরা শিখেছিলাম সেটার উপরেই আছে। তো এখানে আমি 2 নম্বর অঙ্কটা করছি। 2 নম্বর অঙ্কে কী বলা আছে, x + 3/x = x²। তাহলে এটাকে যদি আমি নর্মালি ভেবে দেখি যে এখানে x ≠ 0 কেন দেওয়া, কারণ দেওয়া আছে এই কারণে যদি x এর ভ্যালু তুমি 0 পুট করো তাহলে এখানে কী হবে, এই পুরো সমীকরণটারই এর কোনো এক্সিস্টেন্স থাকবে না। তার জন্য এখানে আমি এটাকে ডাইরেক্টলি সলভ করব কীভাবে, যে x এখানে হবে লসাগু, তাহলে এখানে কী হবে x² + 3 = x²। এখানে তাহলে আমি কি করব, এবার বজ্রগুণন করব কি করে, যে x এর সাথে এই x² তাহলে গুণ হবে, তাহলে এটা আমি ডান দিকে লিখে দিলাম x³ আর এখানে বাঁদিকে থাকবে x² + 3। এবার কি করলাম, x³ বাঁদিকে নিয়ে আসলাম, তাহলে কি হয়ে গেল x² - x³ + 3 = 0। তাহলে বোঝা গেল। তাহলে এটা কি আমার দ্বিঘাত সমীকরণ? না, এটা দ্বিঘাত সমীকরণ নয়, কারণ এখানে যে এক চলটি আছে সেই চলের মধ্যে সর্বোচ্চ ঘাত কত দেওয়া আছে, 3। তার মানে এটা ইহা দ্বিঘাত সমীকরণ নয়। বোঝা গেল। এবার চলে আসি আমি 3 নম্বর অঙ্কটিতে। 3 নম্বর অঙ্কে কি বলা আছে দেখো, 3 নম্বর অঙ্কটিতে বলা আছে x² - 6√x + 2 = 0। এখানে যদি এটাকে দেখে নিই, এটাকে দেখেই ডাইরেক্ট বলা আছে এটা দ্বিঘাত সমীকরণ রূপে আছে কি, এটা কি দ্বিঘাত সমীকরণ রূপে আছে? এখানে কিন্তু এটাকে আমি দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না। তোমাদের একটা বিশেষ জিনিস বলে রাখি, যে দ্বিঘাত সমীকরণকে চেনার জন্য একটা জিনিস মাথায় রাখবে কি, যে আমার যদি দ্বিঘাত সমীকরণের যে আমাদের স্ট্যান্ডার্ড ফরম্যাট যেটা হয় ax² + bx + c = 0, সেখানে খেয়াল করে দেখো এখানে আছে x², দেন আছে x⁴, তারপরে এখানে আমরা বলেছিলাম c এর সাথে x⁴ মাল্টিপ্লাই থাকে, মানে গুণ থাকে। তার মানে একটা জিনিস বোঝা যাচ্ছে, 210 এই ফরম্যাটটাকে ফলো করছে, 210 ফরম্যাটটা ফলো করছে। যদি x² ছাড়া, যদি দ্বিঘাত সমীকরণে x² ছাড়া যদি আরও একটি x থাকে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যেই চলরাশিটা ব্যবহার করে হচ্ছে স্কোয়ারে, সেটারে যদি সেই চলরাশিটাই যদি আবার ব্যবহার করে থাকে, সেটাকে অবশ্যই হয় 1 পাওয়ারে থাকতে হবে, নয় 0 পাওয়ারে। কিন্তু সেটা যদি রুটের ভেতরে থাকে বা কিউব রুটের ভেতরে থাকে, কিউব√x, তাহলেও কিন্তু হবে না। তাহলে আমি সেই সমীকরণটাকে দ্বিঘাত সমীকরণ কিন্তু বলতে পারবো না। তার মানে কি বলতে পারি, যে ইহা দ্বিঘাত সমীকরণ নয়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই জিনিসটা সবসময় মাথায় রাখবে যে স্ট্যান্ডার্ড যে দ্বিঘাত সমীকরণের ফরম্যাটটা আছে সেই ফরম্যাটে বলা আছে যে এক্সের যেই চলরাশিটা প্রথমে ব্যবহৃত হবে সেই চলরাশিটা যদি স্কোয়ারে থাকে তাহলে সেটা পরে কি হবে 1, পরে হবে 0। তার মানে 210 এই ফরম্যাটটা ফলো করছে। তাহলে যদি সেই চলরাশিটাই একটি চলরাশি একের বেশি বার একটি সমীকরণে ব্যবহার হয়ে থাকে এবং চলরাশিটা একবার যদি তার মাথায় পাওয়ার 2 থাকে, তাহলেই কিন্তু আমি বলে দেবো না যে সর্বোচ্চ ঘাত 2 আছে জন্য সেটা দ্বিঘাত সমীকরণ। আগে যাচাই করে দেখবো সেই চলরাশিটাই আবার যখন সমীকরণে অন্য কোথাও ব্যবহার হচ্ছে তার মাথায় কি পাওয়ার 1 আছে বা 0 আছে। যদি তা না থাকে বা যদি তার পাওয়ার হচ্ছে কিউব থাকে, কিউব√x থাকে, তাহলে পরে আমি সেটাকে কিন্তু দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না। এবার চলে আসি তার পরের অঙ্কে 3 নম্বর, যেটা আমাদের বলা আছে কি বলেছে এখানে x⁶ - x³ - 2 = 0 এই সমীকরণটা কোন চলের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ।
ঠিক আছে, মানে এখানে বলতে চেয়েছে এখানে এমন একটা চল আছে, চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। তার মানে এটা কিন্তু বোঝার বিষয় আছে। চল তো দেখতে পাচ্ছি x⁶, কিন্তু পাওয়ার সর্বোচ্চ কত আছে? পাওয়ার সর্বোচ্চ আছে 6, তাহলে তো এটাকে দ্বিঘাত সমীকরণ বলতে পারি না। কিন্তু এটাকে কি আমরা এইভাবে লিখতে পারি যে x³ তার স্কোয়ার, কারণ আমরা সূচকে শিখেছিলাম পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পরে গুণ হয়ে যায়। x³ তার স্কোয়ার মাইনাস x³ -2 = 0। তার মানে দেখা যাচ্ছে যেখানে x-এর কিউব মানে অর্থাৎ x-এর 3 ঘাতের সাপেক্ষে এটাকে দ্বিঘাত সমীকরণে প্রকাশ করতে পারছি। কেমন করে? যদি আমি এখানে ধরি x³ = a, তাহলে আমি এখানে কি লিখতে পারি? সুতরাং a² - a -2, এখানে কিন্তু এ বাস্তব সংখ্যা বা ধ্রুবক পদ নয়, এ হচ্ছে চলরাশি, a = একটি চলরাশি। বোঝা গেল? এইটুকু আশা করি সবাই বুঝতে পেরেছো। তার মানে কি আমি কি বলতে চাইছি, যে যদি এরকম ধরনের কোনো তোমাদের মানে কি দেওয়া থাকে, সমীকরণ দেওয়া থাকে, তাহলে তোমরা সেখানে আগে খুঁজবে যে সেটাকে কি কোনোভাবে 210 এই ফরম্যাটটাতে আনা যাচ্ছে। 210 ফরম্যাটে যদি আনা যায় তাহলে পরেই সেটাকে বলতে পারবো যার মাথায় 2 থাকবে, মানে যেই চলরাশির যেই ঘাতের ওপরে আর একটা ঘাত থাকবে 2, তাহলে তার সাপেক্ষে এটা দ্বিঘাত সমীকরণ। তার মানে কোশ্চেনটা এখানে বুঝতে হবে যে সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ, মানে এখানে বলতে হবে চল মানে কোনটা? x-এর 3 ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ। কারণ x³ যদি a হিসাবে রিপ্রেজেন্ট করি তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে a² হয়ে যাচ্ছে, এই কিউব x³ তো এই বসানো যায় -2, তাহলে কি হচ্ছে 2 1 এখানে a⁴, এবারে 210 ফরম্যাট হয়ে গেল। তার মানে এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে। আর এর মান কত? এর মান x³। তাহলে আমি বলতে পারি এখানে সুতরাং চলটির 3 ঘাতের সাপেক্ষে x⁶ - x³ -2 = 0 সমীকরণটি কী হবে? দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, বোঝা গেল? তোমাদের কাছে সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি পিছনের ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো যে কীভাবে হচ্ছে কোন চলের সাপেক্ষে, মানে চলের কোন ঘাতের সাপেক্ষে আমার এটা দ্বিঘাত সমীকরণ, এটা বুঝতে হবে। তো এখানে আমি আর একটা জিনিস বলে রাখি, দেখো যদি কোনো একটা সমীকরণ ধরো দেওয়া আছে a² - 5a + 6 = 0, তাহলে এটা কিন্তু তোমরা বলবে যে আগের দিন যখন আমরা অঙ্ক করেছিলাম সেখানে দেখেছিলাম x, y, z আমি চলরাশি বলেছি, a b c ছিল বাস্তব সংখ্যা, কিন্তু এখানে কি করে এটা তাহলে দ্বিঘাত সমীকরণ হচ্ছে? তাহলে এটাকে তো চলরাশি হতে হবে। অবশ্যই যদি কোনো একটা সমীকরণে উল্লিখিত যে চলরাশিটা থাকবে সেটার পাশে যদি লেখা, যেখানে হচ্ছে a হচ্ছে চলরাশি, এখানে এটা কি আমার চলরাশি, লেখা থাকুক বা না থাকুক দেখেই বুঝে নিতে হবে। কিন্তু এখানে যদি কোনোভাবে লেখা থাকতো এ বাস্তব সংখ্যা, তাহলেই বুঝে যেতাম যে এটা কিন্তু কোনো সমীকরণই হচ্ছে না আসলে, তাই না? এ যদি বাস্তব সংখ্যাই হয় তাহলে কোনো একটা সংখ্যা = 0 কেমন করে হবে, তাই না? বোঝা গেল ব্যাপারটা কি বললাম? তার মানে এ এখানে কিন্তু বাস্তব সংখ্যা নয়। যদি তোমার এটা নাও দেওয়া থাকে, আর যদি এটা দেওয়া থাকে তো বুঝতেই পারবে, না দেওয়া থাকলেও আমাকে কোশ্চেন দেখে বুঝেই নিতে হবে যে এটা একটা দ্বিঘাত সমীকরণই। তার মানে এখানে এক্স থাকুক, ওয়াই থাকুক, জেড থাকুক, যাই থাকুক, a to z পর্যন্ত যাই বসাবে সেটা চলরাশি হিসেবে ব্যবহৃত হবে। কিন্তু যদি তোমার x y z ছাড়াও আরও অন্যান্য কোনো ধরো এরকম a to z এর অ্যালফাবেট ব্যবহার করা হয়েছে, তাহলে অবশ্যই দেখবে সেখানে ব্র্যাকেটে লেখা থাকবে ABC বাস্তব সংখ্যা। যেমন দেখো এখানে বলা আছে ABC বাস্তব সংখ্যা, তাই না? এখানে x চলরাশি হিসেবে ব্যবহৃত হয়েছে, ABC বাস্তব সংখ্যা হিসেবে ব্যবহৃত হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এবার চলে আসছি আমরা পরের অঙ্কে। দেখো এখানে কোশ্চেনটা কী বলেছে, 4-এর 1 নম্বরে a - 2 × x² + 3x + 5 = 0 হলে সমীকরণটি a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না?
তার মানে তোমরা আগের দিনের ক্লাসটা যদি ঠিক করে দেখে থাকো, সেখানে আমি বলেছিলাম যে কোনোভাবে যদি এই চলরাশির সহিত থাকা প্রথমে মানে এই চলরাশির যে স্কোয়ার আছে সেই স্কোয়ার পার্টের সাথে যদি যে আমার ধ্রুবক পদটা থাকবে বা ধরো বাস্তব সংখ্যাটা থাকবে, সেটা যদি কোনোভাবে জিরো হয়ে যায় তাহলে কিন্তু সেটার আর কোনো অস্তিত্ব থাকে না অ্যাজ এ দ্বিঘাত সমীকরণ হিসেবে, তাই না? তার মানে এইখানে যদি আমি দেখি ভালো করে, এক্স স্কোয়ারের সাথে কী আছে, এখানে এক্স স্কোয়ারের সহগ কে আছে, এক্স স্কোয়ারের সহগ a মাইনাস টু। তার মানে এখানে যদি কোনোভাবে a মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো হয়, তাহলে সমীকরণটি দ্বিঘাত সমীকরণ আর থাকবে না, তাহলে সমীকরণটি আর দ্বিঘাত সমীকরণ হবে না। আশা করি এটুকু সবার কাছে ক্লিয়ার। কেন? কারণ আমি আগের দিনই বলেছি এক্স স্কোয়ার যেটা থাকবে মানে যেই চলরাশিটা আমার দ্বিঘাত সমীকরণে ব্যবহার করা হয়েছে তার সাথে যে সহগটা থাকবে সেটাকে কখনো জিরো হতে দেওয়া যাবে না। তার মানে এইখানে বলা আছে যে এর কোন মানের জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবেই না। তার মানে এখানে এ মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো, অর্থাৎ এক্স স্কোয়ারের সাথে থাকা পার্টটা যদি কোনো কারণে জিরো হয় তার মানে এটা সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না। সুতরাং এ মাইনাস টু ইজ ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে এ ইকুয়াল টু কত হচ্ছে, টুটা এদিকে চলে আসলো। তার মানে এর মান কত হলো, এর কোন মানের জন্য, এর দুই মানের জন্য, দুই এবার এখানে বসিয়ে দেখো, তাহলে টু মাইনাস টু ইকুয়াল টু কত, জিরো হয়ে যাচ্ছে। জিরো ইন্টু এক্স স্কোয়ার জিরো, তার মানে আলটিমেটলি শুধু এই পার্টটা ভ্যানিশ হয়ে যাবে, থাকবে শুধু থ্রি এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো। তাহলে এই থ্রি এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু জিরোর মধ্যে এক্স যে চলরাশি ব্যবহৃত হয়েছে তার সর্বোচ্চ ঘাত কি আমার দুই না, দুই না। তার মানে বলতে পারছি এখানে এ এর দুই মানের জন্য সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। বোঝা গেল আশা করি সবারই। এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। দেখো পরের অঙ্কে কী বলা আছে, এই এক্স বাই ফোর এক্স মাইনাস এক্স এক্স বাই ফোর মাইনাস এক্স ইজ ইকুয়াল টু ওয়ান বাই থ্রি এক্স যদি হয়, তাহলে পরে এখানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি মানে আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম অফ দ্বিঘাত সমীকরণের আকারে যদি আমি এটাকে প্রকাশ করি তাহলে এক্সের সহগ কত হবে? কিছুই না, আমাদের জাস্ট বোঝাই যাচ্ছে যে এই সমীকরণটা অবশ্যই দ্বিঘাত সমীকরণ হবে। তার মানে এটাকে আমরা আগে দ্বিঘাত সমীকরণে আগে প্রকাশ করি, তাহলেই না বলতে পারবো যে এক্সের সহগটা কত হবে। তাহলে আগে লিখে নেওয়া যাক অঙ্কটা কী বলেছে, এক্স বাই ফোর মাইনাস এক্স বাই ওয়ান বাই থ্রি এক্স। তাহলে আমরা সমীকরণ সমাধান কীভাবে করি, থ্রি এক্স ইন্টু এক্স তার মানে থ্রি এক্স স্কোয়ার, আর ফোর মাইনাস এক্স ইন্টু ওয়ান তার মানে কিন্তু ফোর মাইনাস এক্স। কেন, ফোর ইন্টু ওয়ান মাইনাস এক্স ইন্টু ওয়ান, তার মানে এটা হলো। তাহলে এবার আমি কী করতে পারি, থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফোর ইজ ইকুয়াল টু জিরো। কেন, এক্সটা এদিকে আসলো তার মানে মাইনাস ছিল প্লাস হয়ে গেলো, ফোরটাও এদিকে আসলো তাহলে মাইনাস হয়ে গেলো। তার মানে এইটা হচ্ছে আমার প্রাপ্ত যে দ্বিঘাত সমীকরণ হলো। তার মানে এখানে বলেছি এক্সের সহগ কত, দেখতেই পাচ্ছি এক্সের সাথে কে গুণ আছে, এক্সের সাথে ওয়ান গুণ আছে। তার মানে বলা যাবে এক্স এর সহগ কত হবে এখানে ওয়ান। এক্স স্কোয়ারের সহগ কত হবে, আমি এক্সট্রা করিয়ে দিচ্ছি, এক্স স্কোয়ারের সহগ দেখতেই পাচ্ছি তিন গুণ আছে, তার মানে হচ্ছে থ্রি। আর এক্স টু দি পাওয়ার জিরো এর সহগ কত হবে, এক্স টু দি জিরো আমার ফোরের সাথে গুণ থাকে না, ফোর মানে এখানে বলতে যাচ্ছি আমি এখানে যে সি পার্টটা থাকে সেই সি পার্টের সাথেই আমার সবসময় এক্স স্কোয়ার গুণ থাকে, এক্স টু দি পাওয়ার জিরো গুণ থাকে, তাই না? তার মানে এখানে পুরো মাইনাস সিটা মানে এখানে অ্যাকচুয়ালি আমার ফরম্যাট থেকে প্লাস সি হিসাবে এখানে তো মাইনাস ফোর আছে না, তার মানে আমার এই বলেছিলাম আগের ক্লাসে যে মাইনাস থাকলে মাইনাস সমেত যে সি এর মানটা থাকবে সেটা উঠে আসবে। তার মানে এক্স টু দি পাওয়ার জিরোর সহগ করতে হবে মাইনাস ফোর। এটা অবশ্যই মাথায় রাখবে, এই পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কি যে এক্স টু দি পাওয়ার জিরোর সহগটা কী হবে, এক্স টু দি পাওয়ার জিরোর সহগ সেটাই হবে যেটা এখানে সি হিসাবে থাকবে, এবং সি হিসাবে যদি সেখানে মাইনাস নাম্বারও থাকে মাইনাস সমেত উঠে আসবে। বোঝা গেল? চলে আসি পরের পার্টে। যেমন দেখে নেওয়া যাক, এখানে একটা অঙ্ক বলেছে এক্স প্লাস টু হোল কিউব ইকুয়াল টু এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এই সমীকরণটাতে এক্স টু দি পাওয়ার জিরো এক্স এবং এক্স স্কোয়ারের সহগ কত হবে সেটা বের করতে বলেছে। যখন আমাকে বলেই দিয়েছে এক্স টু দি পাওয়ার জিরো এক্স এবং এক্স স্কোয়ারের সহগ বের করতে, তার মানে এখানে বোঝা যাচ্ছে এটা দ্বিঘাত সমীকরণকে প্রকাশ করা যাবে। তাহলে আমি সলিউশন করি। তোমরা অবশ্যই সবাই নিশ্চয়ই সূত্রটা জানো, কিসের সূত্র, এ প্লাস বি হোল কিউব। কী হবে, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস ভি কিউব। আর এখানে কি হচ্ছে, এক্সটাকে আমি গুণ করে দিই, তাহলে কী হবে এক্স কিউব মাইনাস এক্স। তাহলে দেখে নেওয়া যাক কী কী হচ্ছে, এক্স কিউব প্লাস থ্রি টু দ্য সিক্স এক্স স্কোয়ার
প্লাস এখানে দুই স্কোয়ার কত হবে 4, 3 4 12 এক্স প্লাস 8 ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এক্স। আমরা জানি সমান সমান দুপাশেই যদি সেম সাইনের একই টার্ম থাকে তাহলে সেটা কেটে দিতে পারি, কারণ এই এক্স কিউব যদি এদিকে আসতো তাহলে এটা মাইনাস হয়ে যেত, তাই না? তাহলে আমি এখানে কি করতে পারি, দেখতে পাচ্ছি 6x² আর এইখানে প্লাস 12x প্লাস এক্স প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। তাহলে কি হচ্ছে 6x² প্লাস 13x প্লাস 8 ইজ ইকুয়াল টু 0। বোঝা গেল? তাহলে আমার এটা চলে আসলো যে আমার এইখান থেকে কি করে আমি দ্বিঘাত সমীকরণটাকে আনলাম ক্যালকুলেশনের মাধ্যমে, এটা তার মানে এটাই আমার উক্ত দ্বিঘাত সমীকরণ। তাহলে এইখানে আমার x² সহগ কত হবে, x² সহগ 6, x সহগ 13 গুণ আছে, তার মানে 13, x⁻0 সহগ কত, এখানে দেখো অলরেডি প্লাস সি রূপেই আছে, তাহলে অনলি সিটাকে তুলে নেব, তার মানে কত x⁻0 এর সহগ 8। ক্লিয়ার? আশা করি তোমাদের এখন এইটার মধ্যে যে কনফিউশন ছিল বা থেকে থাকতো, না থাকলে আরও ভালো, বাট এই যে x² এক্স এবং x⁻0 এর সহগটা কীভাবে হবে আশা করি তোমরা পুরোপুরিভাবে বুঝেছো। যদি তাও তোমরা বুঝে না থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি চেষ্টা করব কোনো একটা ডাউট ক্লিয়ারিং সেশনে তোমাদের এটা আবার ভালো করে বুঝিয়ে দেওয়ার। তো এবার চলে আসি পরের কিছু অংশ, যেখানে আমার বলা আছে 5 এবং 6 নম্বরের অঙ্কগুলো। আমি আগের দিনও বলেছি 5 এবং 6 অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন? এটাই হচ্ছে বেসিক আমার একটা কি, যে দ্বিঘাত সমীকরণ ক্রিয়েট করে কি করে আমি কোনো একটা যদি প্রশ্নের অঙ্ক থাকে সেখানে আমি সেটাকে সলভ করব। যারা গভর্নমেন্ট জব অ্যাসপারেন্টস আছে তারাও এটা ভালো করে ফলো করো এখন থেকে, যে অঙ্কগুলো করাবো, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ অনেকগুলো কোশ্চেন এরকম চলে আসবে শুধু যে কোনো চ্যাপ্টারের থেকে, যেখানে তুমি কি করতে পারবে, একটা দ্বিঘাত সমীকরণ ক্রিয়েট করে বা দ্বিঘাত সমীকরণ বানিয়ে সেখানে তুমি উক্ত যে এক্সের মান বা ওয়াইয়ের মান যাই হোক সেটা বের করতে পারবে। তো দ্বিঘাত সমীকরণ গঠন করাটা তোমাকে আগে শিখতে হবে, বা দ্বিঘাত সমীকরণ না হলেও কোনো একটা সমীকরণ কীভাবে গঠন করে একটা প্রশ্ন দেখে সেটা তোমাকে শিখতে হবে। তাহলে চলে আসা যাক 5-এর 1 নম্বর অঙ্ক যেটা আছে, 5-এর 1 নম্বর অঙ্কে। ঠিক আছে, প্রথম অঙ্কে বলা আছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। বলা আছে, দেখো প্রশ্নকে এইভাবে রিলেট করবে যে একটা যখনই কোনো একটা কোশ্চেন দেওয়া থাকবে আগে ক্লু খুঁজবে যে সমান হয়, এটা এটার সাথে সমান হয়, এটা এটার সাথে ইকুয়াল হয়। তো এই যে ইকুয়ালের যে পার্টটা, ওই দুই পাশের পার্টটাকে তোমরা ভেবে নেওয়ার চেষ্টা করবে যেটাকে কী করে মেলাতে পারি। মানে দেখো বললে বুঝতে পারবে এখন কীভাবে বোঝাচ্ছি, যে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি, তার মানে এটাকে আমি কোনো না কোনোভাবে ভাঙবো। ধরে নিই 42 একটা এমন একটা, ধরে নিই একটা এটা পাথর, তাই না? এই পাথরটাকে যদি আমি এখান থেকে ভাঙি, তার মানে বলতে পারি যে বলি যে এইটুকু টুকরোটা এই টুকরের অর্ধেক, তার মানে এই টুকরোটা এই টুকরের দ্বিগুণ। তো সেরকমই এখানে বলেছে 42কে এমন দুটো অংশে ভাগ করব যাতে কিনা কি হয়, একটা অংশ অপর অংশের বর্গের সমান হয়। তাহলে ধরে নিই 42টাকে যখন ভাঙছি তাহলে একটা অংশ এক্স, অপর অংশ কী হবে 42কেই তো ভাঙছি, তার মানে ধরো 6কে তুমি ভাঙবে, একটা অংশ যদি 2 হয় অপর অংশ নিশ্চয়ই কত হবে 4, কারণ 2 যদি একটা অংশ হয় বাকি পড়ে থাকলো কত 4, তার মানে 4 আর 2 তো 6 হয়। যার জন্য 42 থেকে আমার কি একটা অংশ যদি আমি এক্স ধরে নিই তাহলে অপর অংশ কত হবে 42 মাইনাস এক্স। এটা যদি একটি অংশ হয় অপর অংশ হবে 42 মাইনাস এক্স। তার মানে আমি এখানে দেখো যে বলেছিলাম না সমান সমান কোথায় কীভাবে হচ্ছে সেটা খুঁজে বার করার চেষ্টা করব। তাহলে প্রশ্ন মতে বলাই আছে না, প্রশ্ন মতে একটি অংশ অপর অংশের বর্গের সমান, তাহলে একটা অংশ ধরে নিই এটা অপর অংশের যে বর্গ তার মানে x² তার সমান। ক্লিয়ার? তাহলে আমি বলতে পারি যে x² প্লাস এক্স মাইনাস 42 ইজ ইকুয়াল টু 0। দেখো এক্সটাকে এদিকে নিয়ে যাও তাহলে কি প্লাস, এটাকে এদিকে নিয়ে যাও মাইনাস হয়ে যাবে, আমি পুরোটা ঘুরিয়ে লিখলাম। তাহলে এখানে কি হচ্ছে, এইখানে করব মিডিল টার্ম। তোমরা আবারও বলে রাখছি যারা মিডিল টার্মে তোমাদের প্রবলেম আছে তারা কিন্তু আমাকে অবশ্যই জানাবে, তাহলে আমি মিডিল টার্মের আলাদা একটা সেশন নিয়ে আসবো। মিডিল টার্ম ইজি ওয়েতে কীভাবে বুঝে সেটাকে সলভ করা যায় প্রত্যেকটা পদ্ধতি আমি বলে দেবো। এরপর থেকে তোমাদের তাহলে মিডিল টার্মে কোনো সমস্যাই হবে না। অনেকের মিডিল টার্মে সমস্যা হয়ে থাকে, মিডিল টার্ম পদ্ধতি চিন্তার কোনো কারণ নেই, আমি তোমাদের মিডিল টার্মের একটি আলাদা সেশন প্রোভাইড করে দেবো, সেটা তোমরা অবশ্যই চ্যানেলে চোখ রাখলে দেখতে পাবে। তো এখানে দেখে নেওয়া যাক এখানে কি করছে, তাহলে এক্স মাইনাস 42, তার মানে এইটাকে ভাঙতে হবে। 42কে আমি কী করে ভাঙবো 6 × 7,
তাহলে 7 আর 6 ডিফারেন্স কত? 1, কারণ এখানে মাইনাস আছে। তাহলে এই মাইনাসটা মেলানোর জন্য আমার এখানে 7 - 6 করতে হবে। দেখো আমি আবার বলে দিচ্ছি, মিডিল টার্মটা শেখানোর জন্য আমাকে অন্য একটা ক্লাস নিতেই হবে, যার জন্য আমি কিন্তু এখানে যারা মিডিল টার্মটা পারো তারা সেই হিসাবে আমি এখানে দেখাচ্ছি। আমি পরে হচ্ছে তোমাদের যারা মিডল টার্ম পারো না বা মিডল টার্ম বুঝতে অসুবিধা হয় তাদের জন্য আলাদা ক্লাস প্রোভাইড করে দেবো। তো এখানে দেখে নাও, তাহলে এখানে কী হচ্ছে 6 7 42, এখানে যেহেতু মাইনাস আছে তার মানে মাইনাস করে এখানে মিলাতে হবে কত? 1 মিলাতে হবে। তার মানে কত হচ্ছে 7 - 6 x - 42 = 0। এবার কি আছে এক্স স্কোয়ার, এখানে আমি গুণটা করে দিই 7x - 6x - 42 = 0। তাহলে এখানে কী হচ্ছে এক্স কমন নিলে পরে x - 7, এখানে 6 কমন নিলে x + 7 = 0। আচ্ছা এখানে দেখো, এখানে হচ্ছে প্লাস হবে, কারণ এখানে প্লাস ছিল, খেয়াল করিনি, এটা প্লাস হবে, তাহলে এখানেও প্লাস, তাহলে মাইনাস কমন নিলে তাহলে এটা প্লাস মিলে গেল। তাহলে এইবার পুরোটার থেকে x + 7 কমন নেওয়া যায়, তাহলে x - 6 = 0। বোঝা গেল? আবারও দেখিয়ে দিচ্ছি, x² + x - 42 ছিল, তাহলে 42কে ভেঙে এমনভাবে মেলাতে হবে যাতে মাইনাস করে এখানে এক্সের সাথে সহগ যে 1 আছে সেটা মেলানো যায়। তাহলে 6 7 42 হয়, তাহলে 7-এর থেকে 6 বাদ দিলে কত হচ্ছে 1, তার মানে এটা মিলে গেল। তার মানে 7 - 6 x - 42 লেখা গেল। তাহলে x² + 7x - 6x - 42, এখানে x কমন নিলে x + 7, আর এখানে -6 কমন নিলে যেহেতু মাইনাস কমন নিচ্ছি তাহলে সব সাইন চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা প্লাস হয়ে যাবে x + 7, পুরোটার থেকে x + 7 কমন নিলাম, তাহলে x + 7 × x - 6 = 0। বোঝা গেল? তাহলে এখানে আমি লিখতে পারি হয় x + 7 = 0, কারণ আমরা জানি দুটো রাশির গুণফলের সমষ্টি যদি 0 হয় তাহলে যে কোনো একটি 0 হবে। কেন? দেখো, যদি সাপোজ ধরো a × b = 0, তার মানে অবশ্যই এই দুটার মধ্যে একটাকে 0 হতেই হবে। যদি a এর মান 2 হয় তাহলে এটাকে 0 হতে হবে, তবেই তো =0 আসবে। অথবা এটা যদি 2 হয় এটাকে 0 হতে হবে, তবেই তো =0 আসবে, কারণ 0-এর সাথেই কোনো একটা রাশি গুণ করলে সেটার মান 0 আসে, তাই না? তার মানে হয় এটাকে 0 হতে হবে, নয় এটাকে 0 হতেই হবে, না হয় x - 6 = 0। তাহলে এখান থেকে পাচ্ছি x = 7, x = 6, তার মানে x = +6 আর এখানে x = -7। তার মানে একটি পার্ট কী হবে? দেখো -7 তো হতে পারে না, কারণ একটা 42কে তুমি যখন ভাঙবে তখন এটার একটা পার্ট তো মাইনাস হতে পারে না, ঋণাত্মক হতে পারবেই না, কারণ এটা তো নিজে পজিটিভ সংখ্যা। তার মানে একটা পার্ট হবে 6। তাহলে সুতরাং বলতে পারি একটি অংশ কত বেরোলো? 6। সুতরাং অপর অংশ কত হবে? 42 - 6, তার মানে কত? 36। ভালো করে দেখো, একটি অংশের বর্গের সাথে অপর অংশ সমান, তার মানে 6² = 36 হয়। দেখো একটা অংশ আছে যেটার বর্গের সাথে 36 সমান হচ্ছে। বোঝা গেল? আশা করি তোমরা এই অঙ্কটার যে সমীকরণ গঠনটা সেটা বুঝতে পেরেছো। ঠিক আছে? আচ্ছা, যাদের কাছে বই নেই বা যারা গভর্নমেন্ট অ্যাসপিরেন্ট যারা দেখছো অঙ্কটা, তারা আমাকে যদি তোমাদের কোশ্চেনের প্রয়োজন হয় তারা আমাকে কমেন্ট সেকশনে জানিও, তোমাদের জন্য আমি PDF প্রোভাইড করে দেবো। আচ্ছা, এবার চলে আসছি পরের অঙ্কে। দেখো বলা আছে দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা এবং যারা ধনাত্মক তাদের গুণফল হচ্ছে 143। বলা আছে দুটা ক্রমিক অযুগ্ম সংখ্যা, ঠিক আছে, যাদের হচ্ছে কি বলা আছে গুণফল দেওয়া আছে 143। তাহলে এটা আমরা কি করে সলভ করব? আচ্ছা, ক্রমিক অযুগ্ম সংখ্যা, ক্রমিক যুগ্ম সংখ্যা এগুলো তোমরা কিন্তু পেয়ে থাকবে, ঠিক আছে? তো এগুলো কিভাবে সলভ করবে? যে এখানে বলা আছে যেহেতু ক্রমিক অযুগ্ম সংখ্যা, একটা জিনিস দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এইটুকুই দেখালাম। ভালো করে দেখো অযুগ্ম সংখ্যা কোনগুলো? 1 3 3 5 5 7 7 9 9 11 11 13। আর এখানে ক্রমিক যুগ্ম সংখ্যা 2 4 4 6 6 8 8 10 10 12। তার মানে এখানে কি বোঝা যাচ্ছে? এখানে যে ক্রমিক অযুগ্ম সংখ্যাগুলো আছে তাদের মধ্যে ডিফারেন্স কত দেখা যাচ্ছে? 2। ক্রমিক মানে কি? পরপর প্রথম অযুগ্ম সংখ্যার পরেই প্রথম অযুগ্ম সংখ্যা কে আসলো, তারপরের অযুগ্ম সংখ্যায় কে আসলো, এটাকে বলা হয় ক্রমিক অযুগ্ম সংখ্যা। তার মানে 1-এর পরে যে অযুগ্ম আসে 3, মাঝে ডিফারেন্স কত? 2। তারপরে অযুগ্ম সংখ্যার মধ্যে ডিফারেন্স কত? 2। এখানেও কত? 2 2 2 2। আর যুগ্ম সংখ্যার ক্ষেত্রে দেখো 2 2 2 2 2।
তাই না? তার মানে 2 আর 4-এর মধ্যে ডিফারেন্স কত? 2। 4 আর 6-এর মধ্যে ডিফারেন্স কত? 2। 6 আর 8-এর মধ্যে ডিফারেন্স কত? 2। তার মানে এটা বুঝতে পারলাম যে যুগ্ম হোক বা অযুগ্ম হোক তাদের মধ্যে ডিফারেন্সটা কত হবে সবসময়? 2। তাহলে মনে রাখবে সবসময় যুগ্ম বলুক বা অযুগ্ম বলুক, তুমি যদি 2টো বা 3টে বা 4টে 5টে যতগুলোই হোক, অযুগ্ম হোক বা যুগ্ম সংখ্যা যদি ধরে নিতে চাও, তাহলে ধরে নাও, ধরি একটি অযুগ্ম সংখ্যা, মানে যেটা থেকে তুমি শুরু করবে সেই সিরিজটাকে যদি একটা সিরিজ মনে করো, 5টা অযুগ্ম সংখ্যা ক্রমিক হবে, সেটা যেটা থেকে শুরু করবে সেটাকে ধরে নেবে একটি অযুগ্ম সংখ্যা আমার এক্স। তাহলে সুতরাং পরবর্তী, অর্থাৎ যেটা ক্রমিকে আসবে, পরের ক্রমিকেই আসবে, পরবর্তী অযুগ্ম সংখ্যা কত হবে? x+2। কেন? কারণ আমি দেখেই নিলাম প্রত্যেকটা অযুগ্ম সংখ্যার মধ্যে ডিফারেন্স সবসময় কত হয়? 2 হয়। বোঝাতে পারলাম জিনিসটা? তার মানে এখানে যদি এখানে 2টি বলেছে, তো এখানে 2টির জায়গায় যদি 4টে থাকতো তার ক্ষেত্রেও তাই হতো। তার পরেরটা কত হতো? x+4, তাই না? অর্থাৎ কেন? কারণ x+2 এর সাথে আরও 2, তারপরে x+4 এর সাথে তার পরবর্তীটা কী হবে? x+2+2+2। মানে বোঝাতে পারলাম জিনিসটা? তার মানে এখানে বোঝা যাচ্ছে যদি আমি অযুগ্ম হোক বা এখানে যদি যুগ্ম সংখ্যাও হতো, যুগ্ম সংখ্যার ক্ষেত্রে আমি কী করতাম? একটা x ধরতাম, পরেরটা x+2, তারপরটা x+2+2, তারপরটা x+2+2+2, এইভাবে চলতো। তো যাই হোক, এখানে বলা আছে দুটা ক্রমিক অযুগ্ম সংখ্যা এবং তাদের মধ্যে গুণফল কত দেওয়া আছে? 143। তার মানে সমীকরণ কীভাবে গঠন করব? ক্রমিক অযুগ্ম সংখ্যা আমরা ধরে নিয়েছি, তাদের মধ্যে গুণফল কী হবে? সুতরাং যদি এটাকে প্রশ্ন মতে করে দিই, প্রশ্ন মতে x ইন্টু x+2 ইকুয়াল টু কত হবে? 143, তাই না? তার মানে x ইন্টু x+2 হচ্ছে 143, কারণ দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফল কত বলা আছে? 143 ইকুয়াল টু 143, বাস সমীকরণ হয়ে গেল। তার মানে সমীকরণ গঠন করার জিনিসটা বোঝা গেল। ক্লুগুলো খুঁজতে হবে কোথায় আমার ইকুয়াল করা যাবে বা এরকম পার্ট কিছু আসছে, এই ক্লুটা আমাকে খুঁজতে হবে। যেমন এখানে ক্লু ছিল কত? গুণফল 143। তাহলে এবার কি হচ্ছে? x² প্লাস 2x ইকুয়াল টু 143। তাহলে এটাকে কী করা যায়? x² প্লাস 2x মাইনাস 143 ইকুয়াল টু 0। এইবার দেখে নেওয়া যাক, তাহলে আমার কি ছিল সমীকরণটা ছিল, এখানে আরেকবার লিখে নিই, আগের পেজে জায়গা হচ্ছে না। x² প্লাস 2x মাইনাস 143 ইকুয়াল টু 0, এটাই তো আসছে সমীকরণ। এবার একটা জিনিস দেখো, এত বড় সংখ্যা কি করে মেলাবো? এত বড় সংখ্যা আমি কি করে মেলাবো? এবার তোমাদের আমি একটা মজার ট্রিক বলছি। মজার ট্রিক কি? যে দেখে নাও, কোনো একটা সংখ্যা যদি 11-র সাথে গুণ থাকে, যে কোনো সংখ্যা 11-র সাথে যদি গুণ থাকে, তাকে আমরা গুণ করব কি করে? পরীক্ষার সময় এটা তোমাদের এই মিডিল টার্ম পদ্ধতি বা অন্যান্য অনেক জায়গায় হেল্প করবে। কি করে? যদি 11-র সাথে কোনো একটা নাম্বার গুণ থাকে, তাহলে কি করব? যেই নাম্বারটা গুণ থাকবে তার দশকের ঘরের সংখ্যাটাকে শতকের ঘরে লিখব, এককের ঘরের সংখ্যাকে এককের ঘরেই রাখবো, আর দশকের ঘর একটা ফাঁকা জায়গা রেখে সেখানে তাদের যোগফলটা বসিয়ে দেবো। একইভাবে এখানে যেই সংখ্যার সাথে 11 গুণ হবে, অর্থাৎ মানে 11 যার সাথে গুণ হবে সেই সংখ্যাটাকে কী করবো? দশকের ঘরের সংখ্যাটাকে শতকের ঘরে লিখব, এককের ঘরের সংখ্যা এককের ঘরেই থাকবে এবং তাদের মধ্যে যোগফলটা মাঝখানে বসিয়ে দেবো। এখানেও ঠিক তাই, 1 বসবে শতকের ঘরে, এখানে দশকের ঘরে 1 ছিল, এককের ঘরে 4 ছিল, তাই 4 এখানে বসবে আর তাদের যোগফল 4×5 এখানে বসবে। এরকম চলতে থাকবে। বোঝা গেল? তার মানে দেখেই বোঝা যাচ্ছে এখানে কত হচ্ছে? 143, যে 11×13, এই 11×13টা কোথায় আছে? এখানে আছে। আর দেখো এখানে মাইনাস করে মেলাতে হবে কত? 2। 13 আর 11-র মধ্যে ডিফারেন্সও 2। তার মানে তোমরা যদি এই প্যাটার্নটা জেনে থাকো, এটা দেখেই বুঝে যাবে। দেখো 3 আর 1 4, তার মানে বোঝাই যাচ্ছে 13 গুণ হচ্ছে কার সাথে? 11-র সাথে। 13 আর 11-র মধ্যে ডিফারেন্স কত? 2। একবারে তোমাদের আর কিছু করতেই হবে না, একবারেই তুমি এখানে এটার সলিউশন উড়িয়ে দেবে। ঠিক আছে? তাহলে কীভাবে করবে? x² প্লাস 13 মাইনাস 11x মাইনাস 143। বোঝা গেল? আশা করি এই ট্রিক থেকে এটা কীভাবে আমি বোঝাতে চাইলাম সেটা বুঝতে পেরেছো, যে আমাকে একটা ডিজিট দেখে সেটাকে ক্যাচ করতে হবে যে কী করে সেটা আমি ভাঙতে পারি তাড়াতাড়ি। তো এটা একটা শর্টেস্ট ওয়ে ছিল। যদি 11-র সঙ্গে কোনো নাম্বার গুণ থাকে এবং তাদের মধ্যে ডিফারেন্স 2 বা আরও অনেক কিছু থাকতেই পারে, তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু সেটাকে এইভাবে সলিউশন বের করতে পারো। তাহলে এখানে কি করতে পারি? x² প্লাস 13x মাইনাস 11x মাইনাস 143 ইকুয়াল টু 0। তাহলে এখানে কী হবে? x কমন নিলে x প্লাস 13, এখানে মাইনাস 11 কমন নিলে x প্লাস 13, কারণ দেখুন 11×13 করলেই এটা হয়, তাহলে 11 কমন না মানে ভাগ করা, তাহলে এটাকে 11 দিয়ে ভাগ করলে 13ই আসবে। তাহলে এবার x প্লাস 13 কমন নিলাম, x মাইনাস 11 পড়ে থাকলো।
তাহলে হয় এক্স ইজ ইকুয়াল টু -13, এখানে না হয় এক্স মাইনাস 11 ইকুয়াল টু 0, তার মানে এক্স ইকুয়াল টু 11। এটা আমি একবারে করেছি, এক্স প্লাস 13 ইকুয়াল টু 0। আচ্ছা তোমাদের করিয়ে দেখি, এক্স প্লাস 13 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু -13। তাহলে কি বোঝা গেল, কি বোঝা গেল, এখানে কিন্তু আমার 11 প্লাসে আসছে, 11টা কিন্তু আমার কিসে আসছে, প্লাসে আসছে, তার এটা কিন্তু মাইনাসে আসছে। কিন্তু আমাদের কোশ্চেনে বলাই ছিল দুটা ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, তাহলে এটা কি ধনাত্মক না, তাহলে এটা হতে পারে না। তাহলে প্রথম ধনাত্মক অযুগ্ম সংখ্যাটা কত, প্রথম ধনাত্মক অযুগ্ম সংখ্যা কত হবে, এখানে হচ্ছে 11। তাহলে সুতরাং দ্বিতীয় ধনাত্মক অযুগ্ম সংখ্যা কত হবে, 11 প্লাস 2, বলেছি 2-এর ডিফারেন্স এবং 2ও ধরেছিলাম, তাই 13। বুঝা গেল, মিলে গেল। এটা ছিল আমাদের দ্বিতীয় অঙ্ক। ঠিক আছে, এটা যদি যুগ্ম সংখ্যা দিয়েও বলে তাও তোমরা একইভাবে এটাকে করতে পারবে। এর পরেরটা বলা আছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। বলা আছে কি, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি কত হচ্ছে, 313। ঠিক আছে, তাহলে এবার আমি কি করে করব এটাকে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। দেখো, যদি দুটি ক্রমিক সংখ্যা ধরি তাহলে ক্রমিক সংখ্যা কিভাবে হবে, আমরা আগের পেজে এখানে দেখলাম না যে ক্রমিক সংখ্যা কী হবে, 1 2 3 4, তার মানে 1-এর পরে 2 আসছে, তার মানে 1 যোগ হচ্ছে, 2-এর পরে 3, 1 যোগ। তাহলে দুটা ক্রমিক সংখ্যা যে কোনো ধরলে 6 যদি হয় একটা প্রথমটা, দ্বিতীয়টা কত হবে 7, তার মানে 1 যোগ হয়ে আসছে। তার মানে এখানে দুটি ক্রমিক সংখ্যা যদি প্রথমটা আমি x ধরি একটি সংখ্যা x, সুতরাং পরের সংখ্যা কত হবে, x প্লাস 1, তাই না, পরেই তো এটা আসবে, x প্লাস 1 হবে, এবং দুটার বর্গের সমষ্টি কত বলছে, 313। তাহলে প্রশ্ন মতে কী করতে পারি, প্রশ্ন মতে করতে পারি এইভাবে সলিউশন, যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1-এর হোল স্কোয়ার ইকুয়াল টু 313। কেন, কেন, কারণ হচ্ছে এখানে দুটি সংখ্যার বর্গের সমষ্টি বলে দিয়েছে 313, এটাই হিন্ট। দুটি সংখ্যার বর্গ যে আছে, মানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1-এর হোল স্কোয়ার, তার সমষ্টি মানে যোগফল কত, 313। বোঝা গেল, তাহলে কি হচ্ছে, আমি বলেছিলাম আমি হিন্ট খুঁজছি, তাহলে সমষ্টিটা 313, তাহলে এটাই হিন্ট, মানে এটাই ইকুয়াল টু করে দেবো, ব্যাস হয়ে গেল আমার সমীকরণ গঠন। এবার করি সমাধান। তাহলে এক্স স্কোয়ার, এখানে কিসের সূত্র হবে, a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, কেন, এক্স স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার মানে 1 ইকুয়াল টু 313। তাহলে এটার বাকি সলিউশনটা কীভাবে করবো, 2x স্কোয়ার হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস 2x স্কোয়ার, আর এখানে প্লাস 2x প্লাস 1 মাইনাস 313 ইকুয়াল টু 0। তাহলে এখানে কত হচ্ছে, 2x স্কোয়ার প্লাস 2x, এখানে প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ হবে এবং এক বাদ গেলে বড় সাইন মাইনাসই বসবে, তাহলে 312 ইকুয়াল টু 0। এখানে 2 কমন নিয়ে নাও, তাহলে কত হচ্ছে, প্লাস এক্স মাইনাস, এখানে কত হবে, 300-র অর্ধেক কত হয়, 150, 6 আর 12-র অর্ধেক 6, তার মানে 156। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর এই যে 2 কমন নিয়েছিলাম, সেই 2টা নিশ্চয়ই বাইরে থাকবে, সেটা 0-র নিচে চলে গিয়ে সেটাও উড়ে যাবে, মানে এটা কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এইবার এটার করতে হবে আমাকে মিডিল টার্ম। তাহলে এবার এটার মিডিল টার্ম কীভাবে করবো, তাহলে আমার এখানে দেখতে পাচ্ছি 156, তাহলে 156কে আমি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ যদি করি তাহলে এরকম আসবে, 2 ভাগে 3 দুগুণ 6, 9 দুগুণ 18, 3 13 39। তাহলে কী বোঝা যাচ্ছে, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, দেখো 13 মাইনাস 12 করলেই আমি কি পেয়ে যাব, এখানে কত হচ্ছে 1 চলে আসবে, তাই না। তাহলে এখানে কত হচ্ছে, 13 মাইনাস 12 এক্স মাইনাস 156 ইকুয়াল টু 0। তাহলে এখানে কত হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 13x মাইনাস 12x মাইনাস 156 ইজ ইকুয়াল টু কত হচ্ছে, 0 হয়ে যাচ্ছে। ক্লিয়ার, আশা করি এইটুকু বুঝতে পেরেছো। তাহলে এবার আমি এখানে কি করব, এক্স স্কোয়ার প্লাস 13, আচ্ছা এখানে তো কমন নিতে হবে, তাহলে এখানে আমি কত নিব, কমন নেব এক্স প্লাস 13 মাইনাস 12 কমন নিলে এক্স প্লাস 13, কেন, কারণ 12 আর 13-র গুণফলই এটা, তাই না। আর এখানে 12 মাইনাস কমন নিচ্ছি, তাহলে এটা প্লাস হয়ে যাবে। আর এখানে কত হচ্ছে, এক্স প্লাস 13 এক্স মাইনাস 12
ইজ ইকুয়াল টু 0। তার মানে আমি কি করতে পারি এখানে, তাহলে হয় এক্স প্লাস 13 ইকুয়াল টু 0, না হয় এক্স মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। এটা আমরা কেন হয় না হয় লিখি, এটা একটু আগেই বুঝিয়ে দিয়েছি তোমাদের, তাই না? তার মানে কেন লিখেছি, কারণ দুটো রাশির গুণফল যদি আমার 0 হয় একটাকে 0 হতেই হবে, একটু আগেই বুঝিয়েছি সেটা। তার মানে এখানে কত হচ্ছে, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 13 আর এখানে এক্স ইজ ইকুয়াল টু 12। বোঝা গেল? তাহলে 12টা আমার কি ধনাত্মক সংখ্যা, আর বলেই দিয়েছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি এবং সেটা হচ্ছে ধনাত্মক। ঠিক আছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি সেটা হচ্ছে ধনাত্মক, কিন্তু এখানে মেনশন করেনি কিন্তু কোশ্চেনে ধনাত্মক না ঋণাত্মক। তার মানে এখানে কিন্তু আমাকে দুদিকেই চেক করে নিতে হবে। যদি বলে দিত যে দুটি ক্রমিক ধনাত্মক সংখ্যা, তাহলে পরে আমি কি করতাম, ডাইরেক্ট বলে দিতাম 12 আর 13ই নেব, কারণ 12 একটা, তারপরে ক্রমিকটা কত হবে 13। কিন্তু এখানে যেহেতু ধনাত্মক বা ঋণাত্মকের কথা মেনশন করেনি, তাই আমি এখানে কী করবো, -13 দিয়েও চেক করব। তাহলে -13 যদি স্কোয়ার করো, বলেছে দেখো দুটি যে সংখ্যা তাদের বর্গের সমষ্টি 313, তাই না? তাহলে পরের সংখ্যাটা কী হবে, কী করে বুঝবে, দেখো -13 তার স্কোয়ার, ঠিক আছে, প্লাস তার পরের সংখ্যাটাই কত হবে, -14 তার স্কোয়ার। কিন্তু সেটা কি মিলবে, সেটা কি মিলবে? দুটো ক্রমিক বলেছে তো, প্রথমটা হচ্ছে আসবে হচ্ছে -13, না সেক্ষেত্রে কিন্তু মিলবে না। কেন, এখানে আসছে 169, মাইনাসটা প্লাসই হয়ে যাবে, আর এখানে 196। দেখেই বলছে 9 6 15 ইউনিটে 5 আসছে, তার মানে এটা কিন্তু হবে না, তাই না? করে দেখেছি, 9 6 15, 9 6 15 16 হাতে 365। ক্লিয়ার? কিন্তু যদি তুমি এখানে 12 নিয়ে করো, তাহলে একটা হবে 12 তার স্কোয়ার প্লাস 13 তার স্কোয়ার, তার মানে 12 স্কোয়ার 144 প্লাস 13 স্কোয়ার 169, তার মানে এটা যদি যোগ করো 313ই হবে। বোঝা গেল? তার মানে বোঝা যাচ্ছে এটা স্যাটিসফাই হচ্ছে। তার মানে সুতরাং বলতে পারি একটি সংখ্যা কত, 12, সুতরাং পরবর্তী সংখ্যাটি কত হবে, পরবর্তী সংখ্যাটি হবে 12 যোগ 1, ক্রমিক সংখ্যা না, তার জন্য 13, ক্রমিক সংখ্যা যেহেতু তাই 1 যোগ হলো। আচ্ছা, আবারও সবার কাছে একটা জিনিস বলে দিচ্ছি, আমার কিছু কিছু স্টুডেন্টসদের হয়তো আমার হাতের লেখা ভালো নাও লাগতে পারে বা আমার হ্যান্ড রাইটিং পছন্দ না হতে পারে। তো তোমাদের আমি একটা কথাই প্রথমে বলে রাখি যে হ্যান্ড রাইটিংয়ের ওপর যেও না, আমার মোটিভ এখানে শুধু তোমাদের শেখানো এবং প্রত্যেকটা অঙ্ক উইথ ডিটেল বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত বুঝিয়ে দেওয়া। তো আশা করি তোমরা সেটার প্রতি নজর রাখবে এবং আমার যে চিন্তাভাবনা যে একটা অঙ্ককে মজার ছলে খেলার মতো করে কিভাবে নিয়ে তার মধ্যে থেকে ভয় কাটানো, সেটাতে তোমরা আমার সাথে থাকবে। তো কাজেই তোমরা শুধু আমার অঙ্কের প্রতি খেয়াল রাখো এবং ধ্যান দাও। তো আমার হ্যান্ড রাইটিং যদি পছন্দ নাও হয়ে থাকে, কিছু করার নেই, আমি চেষ্টা করবো আরও বেটার ওয়েতে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করার। তো তোমরা শুধু আমার করানো অঙ্কগুলোর প্রতি মন দাও, তাহলেই হবে। আচ্ছা, চলে আসছি পরের অঙ্কে। এবার পরের অঙ্ক কী আছে, এবার 5 নম্বরের অঙ্কগুলো কিন্তু শেষ হয়ে গেছে। এবার চলে আসবো আমি পরবর্তী যে 6-এর অঙ্কগুলো আছে সেগুলোতে। এখানে 6-এর 1 নম্বরে বলা আছে একটি আয়তাকার ক্ষেত্র, উইথাউট স্কেল আমি ড্রয়িং করছি, তোমরা দেখো এখানে কি আছে। একটি আয়তাকার ক্ষেত্র, এই আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার। কর্ণ কোনটা, এটাকে বলে কর্ণ, এটাকে ইংলিশে আমরা বলে থাকি ডায়াগোনাল, তাই না? কর্ণকে আমরা ইংলিশে বলে থাকি ডায়াগোনাল। তার মানে কর্ণের দৈর্ঘ্য কত, 15 মিটার, এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। বলা আছে কি, দৈর্ঘ্য যেটা সেটা বলা আছে প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, তাই না? তাহলে প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি কী করে বুঝবো? যদি আমি ধরে নিই প্রস্থ আমার কত এক্স মিটার, তাহলে বলতে পারি দৈর্ঘ্য কত হবে, এক্স প্লাস 3 মিটার। আশা করি এটুকু বুঝতে পেরেছ। দৈর্ঘ্য যদি আমার এক্স প্লাস 3, অর্থাৎ প্রস্থ এক্স, মানে প্রস্থটাকে আমি ধরে নিলাম এক্স, দৈর্ঘ্য যেহেতু 3 মিটার বেশি, তাই দৈর্ঘ্যটা কত হবে, এক্স প্লাস 3। ঠিক আছে? আচ্ছা, এইবার তাহলে অঙ্কটা এটাই দেওয়া ছিল, তোমরা কোশ্চেনটা পড়লে বুঝতে পারবে। এবার এটা থেকে আমি সমীকরণ কী করে বানাবো? দেখো বলা আছে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কত, 15 মিটার। আমরা একটা জিনিস জানি, কি জানি, যে কোনো একটা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কী হয়, √ দৈর্ঘ্যের স্কয়ার প্লাস প্রস্থের স্কয়ার। এটা আমরা আগেই জেনে এসেছি।
এটা আমরা আগের ক্লাসে শিখেছি যে আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কী হয়, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তার মানে এখানে দৈর্ঘ্য কত ধরে নিয়েছি, এক্স, প্রস্থ কত ধরে নিয়েছি, এক্স প্লাস 3 মিটার। তাহলে আমি প্রশ্নানুসারে বলতে পারি, প্রশ্নানুসারে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার এবং এটার উপর পুরো রুট ওভার, সেটা হচ্ছে 15, কারণ কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 15। বোঝাতে পারলাম? তার মানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 তার উপরে স্কোয়ার এবং পুরোটার উপরে রুট ওভার, অর্থাৎ রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 15। তার মানে আমি এখানে লিখতে পারি বোথ সাইড যদি স্কোয়ার করে দিই, এই বাঁ দিকের স্কোয়ারটা তো উঠে যাবে, তাই না? তাহলে ডান দিকে কী হয়ে যাবে, 15 স্কোয়ার চলে আসবে। উভয় পার্শ্বে বর্গ করে পাই। আশা করি বুঝতে পেরেছি এটুকু। এইখানে যদি আমি স্কোয়ার করি তাহলে এই স্কোয়ারের এফেক্টে কী হবে, রুট উঠে যাবে, কারণ আমরা জানি কি রুট সামথিংয়ের যদি স্কোয়ার করি তাহলে কি হয়, রুটটা উঠে গিয়ে ওই সংখ্যাটা বসে পড়ে। কেন? কারণ রুট এক্স ইন্টু রুট এক্স হবে, তাই না? রুট এক্স স্কোয়ার মানে রুট এক্স ইন্টু রুট এক্স, তার মানে রুট গুণ হয়ে কী হয়ে যাবে, পাওয়ার 1 হয়ে যাবে, তার মানে সেটার ভ্যালু এটা চলে আসবে। আশা করি তোমরা এগুলো সূচকে শিখেছো। যদি সেটাতে প্রবলেম থাকে অবশ্যই তোমাদের বারবার বলছি আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের সকল ডাউটগুলো আলাদা ডাউট ক্লিয়ারিং সেশনে করিয়ে দেবো। আচ্ছা, এবার চলে আসছি এখানে। তাহলে এবার এটা কি করে সলভ করবো, এক্স স্কোয়ার প্লাস এখানে আবার ওই প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এক্স স্কোয়ার প্লাস 2ab, তার মানে 2 ইন্টু 3 6, এক্স আমি একবারে করলাম, এখানে 3 স্কোয়ার মানে বি স্কোয়ার, তার মানে কত হচ্ছে 9। আশা করি তোমাদের এটা অন্তত ভেঙে দেখাতে হবে না, কারণ এটা তোমরা অনেক ছোটোবেলাতেই শিখেছো এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কীভাবে ভাঙতে হয়। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এখানে 225। আমি তোমাদের আর একটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখছি, সব সময় বলবো এবং পরবর্তীতে হয়তো বারবার রিপিট করব, তোমরা অবশ্যই 1 থেকে 25 পর্যন্ত যে স্কোয়ার হয় সেটা মুখস্থ করে রাখবে। 1 থেকে 25 পর্যন্ত স্কোয়ার মুখস্থ করে রাখবে। পরবর্তীতে তোমাদের আমি 21 থেকে 30 পর্যন্ত স্কোয়ার মনে রাখার আসল ট্রিক বলে দেবো, কোন একটা নাম্বারের স্কোয়ার কী করে বের করতে হয় সেটাও জানিয়ে দেবো। কিন্তু এখন বলবো যে তোমরা আপাতত প্রাইমারিলি 1 থেকে 25 স্কোয়ার কিন্তু অবশ্যই মুখস্থ রাখবে, ঠিক আছে? তাহলে এখানে 15 স্কোয়ার কত হয়, 225। এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার কত হয়, 2x স্কোয়ার প্লাস 6x থাকলো, এখানে কী হবে 9 মাইনাস 225 ইকুয়াল টু 0। তাহলে এখানে কত হচ্ছে 2x স্কোয়ার প্লাস 6x, এখানে কত, যদি প্লাসে মাইনাসে মাইনাস করি তার মানে কত হবে, 216 হবে না? 9 আর 6 15, 9 আর 6 15, তাহলে 25-এ যাবে, তাহলে 216। তো এখানেও ক্যালকুলেশন তাড়াতাড়ি করার প্রসেস, যে তোমাদের একটা জিনিস বললাম যে 9 আর 6 15 225, এই জিনিসগুলো আমি তোমাদের পরবর্তীতে অবশ্যই বুঝিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে, এখানে যদি 2 কমন নিই তাহলে কী হবে, 3x মাইনাস এখানে 200 অর্ধেক কত, 100, 16 অর্ধেক 8, তার মানে 108 ইকুয়াল টু এত, ঠিক আছে? এই দুইটা যেহেতু কমন নিয়েছি, এই পারে থাকবে, এটা 0 নিচে এসে এটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে 108কে এবার আমরা কি করব, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। 5 দুগুণ 10, 4 দুগুণ 8, 2 বারে গিয়ে 27, 3 বারে গিয়ে 3 নং 27, 3 বারে গিয়ে 3 তিরিখে 9। তাহলে এবার 3 মেলাতে হবে, কি করে মেলাবো, 3 মেলাবো কি করে, তাহলে দেখো এখানে ভালো করে, 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 3 তিরিখে 9, তাই না? তাহলে এখানে কত হচ্ছে, এইখান থেকে এইটুকু পর্যন্ত পাচ্ছি 12, এখান থেকে এইটুকু পর্যন্ত পাচ্ছি কত, 3 তিরিখে 9, তার মানে 9 12ই 108 হয়। আবার এটাকে আমি আলাদা করে স্প্লিট করলাম, যে 2 দুগুণ 4, 3 4 12 গুণন 3 তিরিখে 9, তার মানে এবার এই দুটোর ডিফারেন্স কত হচ্ছে, 3 মিলে গেল, যেহেতু মাইনাস করে মেলাতে হবে। তো এক্স স্কোয়ার প্লাস কত হচ্ছে এখানে 12 মাইনাস 9 এক্স মাইনাস 108 ইকুয়াল টু 0। তাহলে কত হবে, এক্স স্কোয়ার প্লাস 12x মাইনাস 9x মাইনাস 108 ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে এখানে কত হবে, এক্স কমন নেই, এক্স প্লাস 12, এখানে মাইনাস 9 কমন নিলে এক্স প্লাস 12ই চলে আসবে। আশা করি এটুকু বুঝতে পেরেছো, এক্স প্লাস 12ই চলে আসবে। তাহলে এবার এখানে করতে পারি কি, এক্স প্লাস 12 কমন যাবে এবং এখানে চলে আসবে এক্স মাইনাস 9, যেটা ইকুয়াল টু 0। তাহলে হয় এক্স প্লাস 12 ইকুয়াল টু 0, না হয় এক্স মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। তার মানে এক্স ইজ ইকুয়াল টু 12 মাইনাস এখানে এক্স ইজ ইকুয়াল টু প্লাস 9, তাই না? এক্স ইকুয়াল টু প্লাস 9। তাহলে আমার এখানে কী হবে, ভ্যালু কখনো কি মাইনাস হতে পারে দৈর্ঘ্য প্রস্থ? কখনো নয়, যেহেতু দৈর্ঘ্য
অথবা প্রস্থ ঋণাত্মক হতে পারে না, এটা তোমাদের কিন্তু অবশ্যই লিখতে হবে পরীক্ষার খাতায়। সুতরাং প্রস্থ, যেটাকে আমরা ধরে নিয়েছি এক্স, ইকুয়াল টু এক্সের মানে কত বেরোলো 9 মিটার। সুতরাং দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে এই যে দৈর্ঘ্য প্রস্থ প্লাস 3, তাহলে 9 + 3 = 12 মিটার। এবার অঙ্কে আমাদের কি চেয়েছিল? অঙ্কে চেয়েছিল জাস্ট একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে, এবং অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা কোথায় হবে? এটাই সেই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এটাই সেই সমীকরণটা, ঠিক আছে? এটাই সেই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা যেটা আমাদের গঠন করতে বলেছিল, কিন্তু আমি এখান থেকে এক্সটেনশন করেছি কি সলিউশন তোমাদের করে দেখিয়ে দিয়েছি যে ভ্যালু কী করে বের করবে। এবার এটা চলে আসলো, এবার তোমরা এখানে ক্ষেত্রফলও বের করতে পারবে। ক্ষেত্রফল কত হয়? ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাই না? দৈর্ঘ্য গুণন প্রস্থ, তার মানে এখানে করতে পারি 9 × 12, তার মানে 108 মিটার স্কয়ার। মনে রাখবে ক্ষেত্রফলে সবসময় যে এককটা আসবে সেটা কিন্তু স্কয়ারে আসবে। আর পরিসীমা কত হবে? পরিসীমা সমান সমান 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 × 9 + 12, কিন্তু পরিসীমার ক্ষেত্রে এককটা মিটারেই থাকবে। তাহলে 9 12 কত হয়? 21, আর এটা কত হচ্ছে তাহলে 42 মিটার। আশা করি বুঝতে পেরেছো। আমি পুরো এক্সটেনশন করে দেখিয়ে দিলাম যে কিভাবে ভ্যালু বের হবে এবং তার সাথে আর কি ভ্যালু আসতে পারে। ক্লিয়ার? এবার চলে আসছি তার পরবর্তী অঙ্কে। দেখো এখানে কি বলেছে, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। এটা আমি কি করে বুঝবো? দেখো বলেছে 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, যেই বলেছে কয়েক কিগ্রা চিনি, তার মানে কিগ্রা কত কিগ্রা চিনি সেটা নিয়ে এখানে একটা মেন টপিক বোঝা যাচ্ছে। তার জন্য আমি ধরি তিনি 80 টাকায় এক্স কিগ্রা চিনি ক্রয় করেছিলেন, এটা আমি ধরে নিলাম। তাহলে সুতরাং প্রতি কিগ্রা চিনির দাম কত হবে? দেখো 10টা চকলেটের দাম যদি 20 টাকা হয়, একটা চকলেটের দাম কত হবে? যতগুলো সংখ্যা ততগুলো টোটাল দামটাকে ভাগ করলেই পাবো 2। সেরকমই এখানেও প্রতি কিগ্রা চিনির দাম কত হবে? প্রতি কিগ্রা চিনির দাম হবে 80 টাকা মোট দাম এক্স কিগ্রা চিনি, তার মানে হচ্ছে টোটাল দামটাকে কত কিগ্রা চিনি সেটা দিয়ে ডিভাইড করলাম। এটুকু আশা করি বুঝতে পেরেছো। এইবার প্রতি কিগ্রা চিনির দাম হয়ে গেল। এবার বলছে যদি তিনি আরও 4 কিগ্রা চিনি ওই 80 টাকাতেই বেশি পেত, তাহলে কি বলেছে? এবার যদি তিনি 80 টাকাতেই আরও কত বলেছে? 4 কিগ্রা চিনি কি হতো? বেশি পেতেন, চিনি বেশি পেতেন, তাহলে কি হতো? তবে প্রতি কিগ্রা চিনির দাম কত হতো? প্রতি কিগ্রা চিনির দাম হয়ে যেত কত? 80/x + 4 না? আগে পেত এক্স কিগ্রা চিনি, এখন পাচ্ছে আরও 4 কিগ্রা বেশি, তার জন্য x + 4 যত টোটাল কিগ্রা হবে, মানে যত কেজি চিনি সেটা দিয়ে যদি টোটাল দামকে বাদ দিই তাহলে ভাগ করি, তাহলেই আমি কি পেয়ে যাব? প্রতি কিগ্রা চিনির দাম। এবার দেখো ভালো করে একটা জিনিস খেয়াল করো, তুমি আগে দোকানে এক্স কিগ্রা পেতে এই দামেই, এখন পাচ্ছ x + 4 কিগ্রা একই দামে, তার মানে সে এখন দামটা কম হয়ে গেছে না? তার মানে প্রতি কিগ্রা চিনির দাম আগে যা ছিল তার থেকে এখনকারটা কম। বুঝতে পেরেছো? আগে তুমি এক্স কিগ্রাই পেতে 80 টাকায়, এখন আবার 80 টাকাতেই x + 4 আরও 4 কিগ্রা বেশি পাচ্ছ, তার মানে এই পজিশনে চিনির দামটা প্রতি কিগ্রায় কম হচ্ছে। তার মানে এটা বড় এটা কম, তার মানে বলেছে 1 টাকা কম হতো না? তার মানে কোনটা কম হতো? এই যে এইটা 1 টাকা কম হতো, তার মানে এখানে তোমার কম হচ্ছে দামটা। তাহলে লিখতে পারি প্রশ্নানুসারে প্রতি কিগ্রা চিনির দাম বলেছে কি হয়েছে? 1 টাকা
কম হয়ে গেছে। তার মানে বললাম যে আগে এটা বেশি ছিল, এখন 4 কিগ্রা বেশি পাচ্ছ, মানে আরও 1 টাকা বেশি হচ্ছে, মানে এখানে 1 টাকা কম হয়ে যাচ্ছে। তার মানে নিশ্চয়ই এই যে 1 টাকা কম হচ্ছে কোথায়, এখানে কম হচ্ছে, কার থেকে, এখান থেকে। তাহলে সমীকরণের ক্লু পেয়ে গেলাম। কি ক্লু পেলাম, যে 80/x এটা আগে যা ছিল এখন যা হচ্ছে তাদের মধ্যেই ডিফারেন্সটা কত, 1, কারণ পরে যেটা হয়েছে দাম কমেছে, আগেরটা বেশি ছিল, কত কম বেশি হচ্ছে, 1 টাকা। এবার এখানে কি করব, লসাগু করব, x+4 ইন্টু এক্স, তাই না? এখানে কি হবে, এই দুটো লসাগু, দুটো আলাদা পদ, তার জন্য তাদের গুণফল। এখানে কি হবে, 80 ইন্টু x+4, এটার সাথে এটা, কারণ এটাকে দিয়ে যদি এটা ভাগ, এটা দিয়ে যদি ভাগ করি, এক্স এক্স কেটে দেবে, এটা দিয়ে গুণ, মাইনাস 80 ইন্টু এটা দিয়ে এটাকে ভাগ করলে এক্স পড়ে থাকবে, এক্স দিয়ে গুণ। আশা করি তোমরা লসাগু ঠিকঠাক পারো করতে, তো এটা নিশ্চয়ই বুঝেছো। আর না হলেও আমার ডাউট ক্লিয়ারিং সেশনগুলো পরবর্তীতে যখন আপলোড করবো দেখে নেবে, সেখানে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এবার এখানে কি করছি, বজ্র গুণন করছি এবং তার সাথে এখানে গুণও করে দিচ্ছি। 80x প্লাস 4টা 320 মাইনাস 80x ইকুয়াল টু, এটা বজ্র গুণনও হবে প্লাস গুণও করে দিই এখানে, তাহলে x² প্লাস 4x। আমি স্টেপ জ্যাম্প করলাম, কি করলাম, 80x প্লাস 4টা 320 মাইনাস 80x, আর এটা এইদিকে চলে যাবে বজ্র গুণন হয়ে, তার জন্য x² প্লাস 4x। ঠিক আছে, তাহলে এবার কি করব, 80x কেটে গেল। তাহলে এবার কি করব, দেখো এটাকে ইমাজিন করো এইদিকে, এটাকে ইমাজিন করো এইদিকে, সমান সমান তো, যা খুশি করতে পারো তুমি। এই সমান সমানটা ডান দিকে ইমাজিন করো, বা দিকে এটাকে ইমাজিন করো। তাহলে x² প্লাস 4x, সরি এটা কত হবে, x² প্লাস 4x, এটা কত হবে, মাইনাস এদিকে চলে যাবে না, এটা মাইনাস হয়ে সমান সমান এপারে চলে আসবে, তাহলে মাইনাস 320 = 0। মানে আমি কি বলতে চাইছি, যে তোমরা যদি এখানেই করতে 320টা এদিকে নিয়ে আসতে, মাইনাস হয়ে যেত এবং এদিকে 0 বসতে, আমি এটাকে ঘুরিয়ে করলাম যে x² প্লাস 4x মাইনাস 320 = 0। ক্লিয়ার? আর এটাই হচ্ছে আমার প্রাপ্ত দ্বিঘাত সমীকরণ, যেটা আমার এখানে বের করতে বলেছে, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বের করতে বলেছে। তো এটাকেও তোমরা মিডিল টার্ম করে অ্যান্সার বের করতে পারো। তো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, আমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে যে এটার যে ভ্যালুটা কত আসছে, যে কত কিগ্রা চিনি তিনি প্রথমে ক্রয় করেছিলেন, প্রতি কিগ্রা চিনির দাম প্রথমে কত ছিল, প্রতি কিগ্রা চিনির দাম পরে কত হলো, এটা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো এটা ছিল আমাদের 6-এর 2 নম্বর অঙ্ক। তাহলে চলো দেখে নেওয়া যাক দ্বিতীয় অঙ্কটা কী বলেছে। 3 নম্বর অঙ্কটা, যে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার, ধরি এটা স্টেশন এ আর এটা স্টেশন বি, তাদের মধ্যে কত বলেছে, দূরত্বটা 300 কিলোমিটার। ক্লিয়ার? তাদের মধ্যে দূরত্ব কত, 300 কিলোমিটার। এবার বলছে স্টেশন এ থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে কে গেল, প্রথমে ট্রেনটা এখান থেকে এই বিতে গেল, এখানে এসে পৌঁছালো কত বেগে, সমবেগে। এবার আমি বলছি যে এখানে সমবেগে যে বলেছে, আমি কি জানি কত বেগে গেছে, না, এটা কিন্তু প্রশ্ন থাকলো। দেখে নিই এবার কি বলেছে, ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার যদি বেশি হলে কি বলেছে, ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। মানে প্রথমে ধরো একটা গতিবেগ ছিল, সেখানে এই গতিবেগ নিয়ে 300 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে বি স্টেশনে পৌঁছাতে তার কত সময় লাগতো, প্রথমে একটা নির্দিষ্ট সময় লাগতো, বোঝা গেল। এবার সেই সময়টা বেশি লাগতো কত, 2 ঘন্টা কম সময় লাগতো যদি কিনা আমার এ গতিবেগটা আরও কত হতো, 5 কিলোমিটার বেশি হতো। বোঝাতে পারলাম? আবারও বলছি, এ থেকে বি পর্যন্ত ট্রেনটা যাবে, প্রথমে গতিবেগ কত ছিল আমরা জানি না, ধরি এক্স গতিবেগেই যাচ্ছিল, তাহলে সেই এক্স গতিবেগে 300 কিলোমিটার ক্রস করতে এখানে যেতে কিছু একটা সময় লাগতো। বলেছে গতিবেগ যদি 5 কিলোমিটার বেশি হয়ে যেত, তাহলে দ্বিতীয় স্টেশনে বিতে পৌঁছতে 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে গতিবেগ অবশ্যই বাড়লে সময় নিশ্চয়ই কম লাগবে, কত কম লাগবে, 2 ঘন্টা। তার মানে মেইন আমার টপিকটা কি হচ্ছে এখানে, গতিবেগ। তার মানে যেটা আমার আননোন সেটা যদি না জানা থাকে অঙ্কটা আমার এগোবে না, বোঝাই যাচ্ছে। তাহলে আমি ধরি ট্রেনটির গতিবেগ সমান সমান এক্স কিমি পার ঘন্টা। কেন এক্স কিমি পার ঘন্টা নিলাম, যেহেতু পুরো দূরত্বটাও কিমিতে আছে। ক্লিয়ার? এটুকু বোঝা গেল। এইবার তাহলে সুতরাং 300 কিলোমিটার যেতে প্রথমের কথা বলছি, একটা নির্দিষ্ট সময় যখন দ্বিতীয় সমবেগে যেত, তখন 300 কিলোমিটার যেতে প্রথমত সময় লাগতো, কত সময় লাগতো, সমান সমান, দেখো আমরা কি জানি, একটা জিনিস ফর্মুলা এখানে লিখে দিচ্ছি, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই
টাইম, তার মানে কি গতিবেগ সমান সমান দূরত্ব বাই সময়, তাই না? স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম অথবা গতিবেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। তার মানে যেহেতু আমার এখানে সময় বের করতে হবে, তাহলে সময়টা এখানে যদি যায় গতিবেগটা নিচে চলে আসবে না? তার মানে দূরত্বকে যদি গতিবেগ দিয়ে ভাগ করি তাহলে এই সময় পেয়ে যাব। তাহলে 300 কিলোমিটার বাই গতিবেগ কত ছিল এক্স, তাহলে এত সময়, তার মানে এত কি, এত ঘন্টা সময় লাগতো। যেহেতু কিমি পার ঘন্টা, তাই সময়টা কিসে, ঘন্টায়, তাই ঘন্টা। তাই 300 কিলোমিটার প্রথমত যখন যেত এক্স কিলোমিটার পার ঘন্টায়, তখন সময় লাগতো 300 বাই এক্স ঘন্টা। যদি গতিবেগ 5 কিলোমিটার বেশি হতো, তাই না? তাহলে যদি গতিবেগ এক্স প্লাস 5 কিলোমিটার, আগে ছিল এক্স, এখন ছিল এক্স প্লাস 5 কিমি পার ঘন্টা হয়, যদি গতিবেগ এত হয়, তবে তাহলে 300 কিমি যেতে সময় লাগবে কত, তাই না? যদি আমার এক্স কিমি পার ঘন্টা নিয়ে 300 কিলোমিটার যেতে সময় লাগে এত, তার মানে দূরত্ব বাই সময় একই, দূরত্ব বাই গতিবেগ, তার মানে হচ্ছে কী করব, একইভাবে এক্স প্লাস 5 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যদি হয়, তবে 300 কিমি যেতে সময় কত লাগবে, দূরত্ব 300 কিলোমিটার বাই গতিবেগ কত, এক্স প্লাস 5, তার মানে এত ঘন্টা। বোঝা গেল? তাহলে যখন আমার গতিবেগ ছিল এক্স কিলোমিটার পার ঘন্টা, তখন সময় লাগছে এত, আর যখন এক্স প্লাস 5 হয়ে যাচ্ছে গতিবেগ, তখন সময় লাগছে এত। অবশ্যই গতিবেগ বেড়ে গেছে, নিশ্চয়ই সময় কম লাগবে, তার মানে এই সময়টার ভ্যালুটা এটার থেকে নিশ্চয়ই কম। এটুকু তো বুঝতেই পেরেছ। মানে আমি বলতে চাচ্ছি, আরেকবার বলে বুঝে নাও, যদি এক্স কিলোমিটার পার ঘন্টা নিয়ে চলে, তাহলে তার 300 কিলোমিটার যেতে সময় লাগে এত, কিন্তু এখন তার গতিবেগ কত, এক্স প্লাস 5, মানে গতিবেগ বেড়েছে না? যদি গতিবেগ বাড়ে, তার মানে নিশ্চয়ই দূরত্ব যেতে কম সময় লাগবে, তাই না? তার মানে একই দূরত্ব যেতে তার কম সময় লাগছে, তার মানে এই সময়টা অবশ্যই এই সময়টার থেকে বেশি। এবং কত বেশি, 2 ঘন্টা কম সময় লাগতো। কিসের কম সময় লাগতো, তার মানে আগে যেতে যা সময় লাগে তার থেকে এখন যেতে 2 ঘন্টা কম সময় লাগে। তার মানে ধরো এটা যদি 5 কিলোমিটার হতো, তার মানে এখন যেতে লাগছে 2 ঘন্টা কম, 5 ঘন্টা যদি হতো, তাহলে এখন সময় 2 ঘন্টা কম লাগছে, তার মানে কত হচ্ছে, 3 ঘন্টা। তার মানে কি করতে হচ্ছে, এই সময়টা বেশি কার থেকে, এটার থেকে, তাহলে এইটার থেকে এটা বাদ দিলেই তো সেই 2 ঘন্টাটা পাবো, তাই না? ভেবে নাও যে এটা হচ্ছে 5 ঘন্টা আর এটা যেতে সময় লাগছে 3 ঘন্টা, তাহলে 5-এর থেকে 3 বাদ দিলেই তো 2 ঘন্টা মিলবে। আমি অ্যাজিউম করে নিচ্ছি এটা 5 ঘন্টা, এটা 3 ঘন্টা, তার মানে আগের থেকে এটা কম লাগছে, এবং কত কম লাগছে, 2 ঘন্টা, তার মানে এটার থেকে এটা বাদ দিলেই তো সেই 2 ঘন্টা সময় কম লাগবে, তাই না? তাহলে প্রশ্ন অনুসারে আগের ছিল কত, 300 বাই এক্স, এখন হচ্ছে কত, 300 বাই এক্স প্লাস 5, এইটা হচ্ছে আমার কি, আগের সময়, এটা হচ্ছে বর্তমান সময়। এবং আগের সময় থেকে বর্তমান সময় যখনই আমি বাদ দিচ্ছি, তখনই কি পেয়ে যাচ্ছি, যে কতটুকু সময় কম লাগছে, সেটা হচ্ছে 2 ঘন্টা। এটুকু বোঝা গেল? এই জায়গাটা আমি বললাম না যে 5, এটা 3, এটা কিন্তু আমি ধরে নিয়ে বলেছি, এটা অ্যাজিউম করতে বলেছি বোঝানোর জন্য যে এটা থেকে এটা কেন মাইনাস করছি। বোঝা গেল? ক্লিয়ার? যদি না বুঝে থাকো, এটাকে আবার তোমরা একটু পেছন থেকে আবার রিভার্স করে নিয়ে দেখে নিও, তাহলেই বুঝতে পারবে। ঠিক আছে, এবার সলিউশনটা করছি। এখানে কি হবে, এক্স ইন্টু এক্স প্লাস 5, এখানে 2 লিখেই দিই, আর এখানে হচ্ছে 300-র সাথে এটা গুণ হবে, লসাগু করছি, মাইনাস 300 এক্স হয়ে গেল। বোঝা গেল? এবার সমীকরণটা আমার এটা আসছে। তাহলে আমি এখানে সলিউশন করি, কি করব, এখানে গুণ করে দিই, 300 এক্স প্লাস 3×5 1500 মাইনাস 300 এক্স, এটাকে একবারে গুণ করে দিই, তাহলে এক্স স্কোয়ার, আর এখানে 2 এক্স স্কোয়ার প্লাস 5x ইন্টু 2 কত হচ্ছে, 10x। তাহলে এখানে করতে পারি 300x কেটে গেল, তাহলে কত হচ্ছে, 2x স্কোয়ার প্লাস 10x, এটা যখন এদিকে যাবে তাহলে মাইনাস 1500 ইকুয়াল টু 0 হয়ে যাবে। 2 কমন নিলে কত হবে, এক্স স্কোয়ার, 2 কমন নেওয়া মানে কি, ভাগ করা, প্রত্যেকটা পদকে ভাগ করা, যেহেতু প্রত্যেকটা পদই 2 দিয়ে ভাগ যায়, তাই 2 কমন নিয়ে নিলাম। তাহলে এখানে 2 দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার, 2 দিয়ে ভাগ করলে 5x, এখানে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 750। ক্লিয়ার? এবং এটাই হচ্ছে আমার কি, সেই দ্বিঘাত সমীকরণ। এটাই হচ্ছে আমার সেই দ্বিঘাত সমীকরণ, লিখে দিচ্ছি, দ্বিঘাত সমীকরণ। এবং এটাকে যখন সলিউশন করবে,
যেটা তোমাদের হোমওয়ার্ক, সেখানে তোমরা কি পেয়ে যাবে, গতিবেগটা পেয়ে যাবে। কোন গতিবেগটা? যেটা তোমরা এখানে ধরেছিলে। বোঝা গেল? আশা করি তোমাদের আজকের ক্লাসটা খুবই ভালো লেগেছে। আমি প্রথম অধ্যায়ের 1.1-এর যে সলিউশনগুলো সেগুলো অনেকটাই করিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আর তোমাদের বাড়িতে আর একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি যে 6-এর 4 নম্বর থেকে যে 8 নম্বর পর্যন্ত অঙ্কগুলো আছে সেগুলো তোমরা বাড়িতে ট্রাই করো। যদি না হয় সেগুলো আমি পরবর্তীতে করে দেবো, তোমরা আমাকে কমেন্টে জানালে। স্টুডেন্টস, আজকের ক্লাসটি আশা করি তোমাদের ভালো লেগেছে। আজকে আমি করিয়েছি অধ্যায় 1-এর 1.1 এক্সারসাইজটি। পরবর্তী দিনে আমি করাবো তোমাদের 1.2 এক্সারসাইজটি এবং তার সাথে কিছু উদাহরণের অনেক ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমাদের প্রোভাইড করাবো। এবং তোমাদের যদি আজকের ক্লাসটি এবং আমাদের সেশনগুলি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে নাও, যাতে কি আমাদের প্রত্যেকটা ভিডিওর যে নোটিফিকেশানগুলো তোমাদের কাছে যায় এবং তোমরা যাতে রেগুলার ক্লাসগুলো করতে পারো। স্টাডি কিউব টিউটোরিয়ালস তোমাদের সাথে আছে, তোমাদের পাশে আছে। ইউর সাকসেস ইজ আওয়ার গোল। তো তোমরা অবশ্যই আমাদের পাশে থাকো এবং যদি আমাদের ক্লাসগুলি তোমাদের ভালো লাগে থাকে সেগুলো আমাদের কমেন্ট সেকশনেও জানাও। তোমাদের মতামত আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। স্টে টিউনড।